সবাইকে স্বাগত জানাচ্ছি জিটিভির নিয়মিত আয়োজন করোনা সংলাপে। সঙ্গে আছি আমি নীলিমা জামান কথা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে করোনা এক ক্রীড়াঙ্গন। সেই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে অনলাইনে সংযুক্ত হয়েছেন তিনজন অতিথি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ফুটবল কোচ ও সাবেক ফুটবলার সাইফুল বারী টিটু। আমাদের সঙ্গে আরও আছেন ক্রীড়া সাংবাদিক ফাহিম রহমান। আমাদের সঙ্গে আরও আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলট। করোনা সংলাপে আপনাদেরকে স্বাগত। আলোচনার শুরুতেই খালিদ মাসুদ পাইলট, আমি আপনার কাছে জানতে চাই যে ক্রিকেটে করোনার প্রথম ওয়েভের প্রথম টস ইংল্যান্ডের সাউদাম্পটনের রোজ বলে। তো ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ টেস্টে বাংলাদেশ ক্রিকেট টিম শ্রীলঙ্কাতে ওভারসিজ ট্যুরটাও তো হলো না, তবে লোকাল ক্রিকেটটা আগে থেকেই শুরু করেছে। তো ওভারসিজ ক্রিকেট হওয়ার আগে লোকাল ক্রিকেট শুরু হয়েছে, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন এই ব্যাপারে যদি কিছু বলতেন। না, বেসিক্যালি তো আপনাকে তো ট্রায়াল বেসিসে কোনো কিছু স্টার্ট করতে হবে, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটটা এই মুহূর্তের জন্য ডিফিকাল্ট। এই জন্য যে কিছু করোনার জন্য কিছু কিন্তু আমি বলবো যে ক্রাইটেরিয়া আছে, মেডিকেল কিছু ব্যাপার আছে। বিদেশি যে মানুষগুলো আসবে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা, তো একটা লম্বা প্রসেসিং আছে। বাট তার চেয়ে বরঞ্চ খুবই ইম্পর্টেন্ট যে আপনি ট্রায়াল বেসিসে যদি ডোমেস্টিক ক্রিকেটটা খেলানো যায় এবং লোকাল প্লেয়ারদেরকে যদি ঠিকমতো ওইভাবে যদি হোম কোয়ারেন্টাইনে রাখা যায়, হোটেলে রাখা যায়, তো সেইটা আপনার নিজস্ব ঘরের একটা প্র্যাকটিস যে আমরা কতক্ষণে নিজেকে তৈরি করতে পেরেছি টুর্নামেন্ট করার জন্য, দেন আপনি এক্সিকিউশন করা টুর্নামেন্টের জন্য, লোকাল টুর্নামেন্টের জন্য, তারপরে আপনি আমার মনে হয় ইন্টারন্যাশনাল ম্যাচ আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। আমি শিওর যে বাংলাদেশে যে অবস্থা আছে, আমার মনে হয় যে ঠিক মতো আমরা যদি প্ল্যানিং করতে পারি, আমার মনে হয় যে সম্ভব, অসম্ভব কিছু না। বাংলাদেশে কিন্তু অফিস আদালত সবকিছু হচ্ছে, যদিও আমি বলবো যে করোনার তো বেশ একটা ভালো একটা সিমটম আছে এবং চলছেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কোনো কিছু আলটিমেটলি থেমে নাই কিন্তু বাংলাদেশে। সেই ক্ষেত্রে যেহেতু আমি ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিব যে অ্যাটলিস্ট খেলা তো শুরু করেছে, ডোমেস্টিক খেলোয়াড়রা খেলতে পারছে। আশা করি যে ভবিষ্যতে আরো বেশি পরিমাণ ডোমেস্টিক খেলোয়াড়রা বেশি পরিমাণ খেলা খেলতে পারবে। এবং এই শীতটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই শীতটা আসলে কি হবে এটার উপর ডিপেন্ড করে, অনেক কিছু ফিউচারটা ডিপেন্ড করছে। খালিদ মাসুদ পাইলট, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন জানতে চাই ফুটবলার সাইফুল বারী টিটু আপনার কাছে। করোনাকালে ফুটবল শুরুর প্রথম বাঁশি তো বাজে বুন্দেসলিগায়। তো 2 মাস বন্ধ থাকার পর গত 16 মে মাঠে গড়ায় জার্মানির ফুটবল। একে একে ফিরতে থাকে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগ, ইটালির সিরিয়া। তো বাংলাদেশের জাতীয় টিমের খেলাও তো শুরু হয়ে গেল। তো জাতীয় লিগের খেলা কি শুরু করতে আমরা অনেক দেরি করছি? আমার মনে হয় না, কারণ আমার মনে হয় যে আমরা তো আসলে ইউরোপের সাথে আমাদের মেলালে চলবে না। ওদের ওখানে যেই ফ্যাসিলিটিস এবং তাদের যে অ্যাপ্রোচ, মেইনলি তাদের অস্তিত্ব টিকে থাকার জন্য কিন্তু ইউরোপে ফুটবল শুরু করতে বাধ্য হয়েছিল। দর্শক ছাড়াই ওদেরকে ম্যাক্সিমাম যে ইনকামটা সেটা কিন্তু ব্রডকাস্টিং থেকে আসে, যার জন্য ওরা টিভিতে খেলা দেখালেও দর্শক ছাড়াও কিন্তু ওই কাজটা তাদের করতে হয়েছে। এবং আলটিমেটলি আমাদের এখানে যেটা হয়েছে যে হ্যাঁ, এটা খুব ভালো একটা সংবাদ আমাদের সবার জন্য, কারণ গত 7-8 মাস আমরা গত সিজনের মাঠ হতে বন্ধ হয়ে যাওয়ার পর আমরা তো এখানে আসলে খুব সবাই বেশ একটা ভয়ের মধ্যে ছিলাম যে আদৌ আর কবে খেলা শুরু হবে। তো সেই হিসেবে ন্যাশনাল টিমের এটা এবং আমাদের ঘরোয়া লিগের সবকিছু কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে, দলবদল চলছে। আমাদের সবকিছু ঠিক থাকলে 19শে ডিসেম্বর ফেডারেশন কাপ মাঠে গড়ানোর কথা। বাট একটা জিনিস হচ্ছে যে সবচেয়ে কশাস থাকার ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে সব ক্লাবের সমান স্ট্রাকচারাল ফ্যাসিলিটিস নাই। সেই ক্ষেত্রে আপনার ওই স্বাস্থ্যবিধি মেনে ইংলিশ প্রিমিয়ার লিগে যেটা হতো প্রতি সপ্তাহে 2বার করে করোনা টেস্ট করা হতো সবার, আমাদের এখানে ওই জিনিসগুলি করতে হবে। এবং রিসেন্টলি আমরা অনেকগুলি ক্লাবে ট্রেনিং শুরু করেছে, আমি ট্রেনিং করছি গত 5 দিন ধরে। তো আমাদের যেটা এখানে অনেক সাবধানে এগোতে হচ্ছে যে বাস করে যেটা দিয়ে যাতায়াত করছি মাঠে, এটা স্যানিটাইজ করা, তারপর প্লেয়ারদের সবসময় বের হওয়ার সময়, মাঠে থেকে ফেরার সময়। তো ওই জিনিসগুলি আসলে আমি মানে একটা জিনিসই ফিল করি, সেটা হচ্ছে আমাদের দেশে মানুষরা হয়তো লেজিনেসটা, ফিজিক্যালি লেজিনেস কম বাট মেন্টাল লেজিনেস অনেক বেশি। তো এই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আসলে এই যে বারবার হাত পরিষ্কার করা বা ডিস্টেন্স মেনটেন করা, মাস্ক রাখা, এই জিনিসগুলি আমরা অনেক সময় লেজিনেসের কারণে অ্যাভয়েড করি, যে জিনিসটা আমাদের আসলে করলে সমস্যাই হবে। এবং যেটা পাইলট ভাই বললেন যে আসলে শীতটার সময় বোঝা যাবে যে আসল সেই এফেক্টটা কি হয় করোনার।
সাইফুল বারী টিটু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি জানতে চাই সাংবাদিক ফাহিম রহমান আপনার কাছে, খেলাধুলা কি আদৌ দেশে পুরো দমে ফিরতে পেরেছে? করোনা ভাইরাস মহামারীর কারণে স্থবির হয়ে পড়া দেশের ক্রীড়াঙ্গনে 10টি শর্ত দিয়ে সীমিত পরিসরে খেলাধুলা ও অনুশীলন কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে এই দেশের সকল পর্যায়ে খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম সীমিত আকারে চালুর বিষয়ে সিদ্ধান্ত করা হয়েছিল। তো তা কি মাঠে বা প্রশিক্ষণে তা মানা হচ্ছে? দেখুন, করোনার যে প্রথম ঢেউটা গেল, করোনার প্রথম ঢেউয়ের পর আমরা এখন পর্যন্ত একটা ডোমেস্টিক টুর্নামেন্ট দেখেছি, সেটা ক্রিকেটের, সেটা হলো প্রেসিডেন্টস কাপ। এবং সেখানে কিন্তু দর্শকদের কোনো উপস্থিতি ছিল না, দর্শকদের কিন্তু সেখানে মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি এই করোনার কারণে। তো সেই টুর্নামেন্টটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব সফলতার সাথে সম্পন্ন করতে পেরেছে, এবং প্রেসিডেন্টস কাপ সফলভাবে সম্পন্ন করতে পারার কারণেই কিন্তু বঙ্গবন্ধু টি-20 কাপ আয়োজন করার সিদ্ধান্ত নিয়ে ফেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং সেখানেও কিন্তু তারা দর্শকদের মাঠে আসলে প্রবেশ করার অনুমতি দেয়নি এই করোনার কারণে। আর আমরা ইন্টারন্যাশনাল স্পোর্টসে ফিরলাম ফুটবলের মাধ্যমে। আমরা নেপালের বিপক্ষে মুজিব বর্ষ ফিফা ফ্রেন্ডলি সিরিজ খেললাম, দুটো ম্যাচ আমরা খেলেছি, এবং আমরা কিন্তু মাঠে দর্শকদের উপস্থিতি দেখেছি, এবং দর্শকদের যে পরিমাণ উপস্থিতি দেখেছি সেটা আসলে রীতিমতো অবাক হওয়ার মতো একটা ব্যাপার ছিল। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের পক্ষ থেকে বলা হয়েছে যে স্বাস্থ্য বিধি নিশ্চিত করার উদ্যোগ বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়েছে, কিন্তু আমরা মাঠে যে পরিমাণ দর্শক যেভাবে ঢুকেছে, যেভাবে তারা খেলা দেখেছে, সেক্ষেত্রে সামাজিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা আসলে অসম্ভব ছিল। এবং বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে এটার ফলাফল ভালো নাও হতে পারে ভবিষ্যতে, এবং সেই ক্ষেত্রে সামনে আরো সতর্ক আসলে থাকতে হবে। করোনার ব্যাপারে একটা কথা বলা হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড বলা হচ্ছে যে আপনি আসলে আপনাকে করতে হবে সবকিছুই, আপনি আপনার আপনার জীবনের যে কর্মকাণ্ড সেগুলো তো পুরোপুরি আপনি বন্ধ করে দিয়ে তো থাকতে পারবেন না, সবই করতে হবে, কিন্তু সেই সব করাটাকে অবশ্যই আপনার স্বাস্থ্য বিধির আলোকে করতে হবে, অর্থাৎ নিয়মটা আপনাকে মেনে করতে হবে। ইউরোপে এখন সেকেন্ড ওয়েভ চলছে, কিন্তু ইউরোপে কিন্তু খেলা বন্ধ নেই, ইউরোপে কিন্তু ফুটবল পুরোদমে চলছে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে সেখানকার লিগ গুলো কিন্তু চলমান, কিন্তু তারা স্বাস্থ্যবিধিটা পুরোপুরি মেনে তারপর তারা খেলাগুলো আয়োজন করার চেষ্টা করছে, এবং তারপরেও দেখা যাচ্ছে যে প্লেয়াররাও কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছে। মানে মো সালার মতো ফুটবলার তিনি করোনায় আক্রান্ত, ক্রিস্টিয়ানো রোনালদো আক্রান্ত হয়েছেন, বিভিন্ন জন বিভিন্ন সময় আসলে আক্রান্ত হচ্ছেন। কিন্তু জীবন যেমন চলমান একটা ব্যাপার এই করোনার ভিতরেও, এবং সেই ক্ষেত্রে খেলাধুলাটাও তো পার্ট অফ ইউর লাইফ, তো সেটিও আসলে চলমানই থাকছে, চলমানই থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে, সেটা ফেডারেশনের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং অবশ্যই মানুষের সচেতনতার দিক থেকেও তাকে আসলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। ফাহিম রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটি বিষয়ে সংযুক্ত করতে চাই যে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সীমিত আকারে খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর বিষয়ে আরোপিত শর্ত দিয়েছিল, তার 6 নম্বরে আছে অধিক জনসমাগম বা না করে সীমিত আকারে খেলাধুলার আয়োজন করা যেতে পারে। তো মাঠে প্রবেশ ও বের হওয়ার সময় দর্শকদের সারিবদ্ধভাবে পরস্পর হতে 1 মিটারের বেশি দূরত্ব বজায় রাখতে হবে। তো মাঠে প্রবেশের পর নির্দিষ্ট দূরত্ব 1 মিটার বজায় রেখে বসার ব্যবস্থা করতে হবে। তো পাশাপাশি 2 জন দর্শকের মাঝে 1 সিট খালি রাখতে হবে। এটার বাস্তবায়নে কি কোনো কড়াকড়ি দেখতে পেয়েছেন? তো ফুটবলেও কি এরকম কিছু আছে? আমি যেটা কিছুক্ষণ আগে আসলে উল্লেখ করলাম, দেখুন আমরা ইন্টারন্যাশনাল স্পোর্টসে ফিরলাম কিন্তু এই নেপালের বিপক্ষে যে ফিফা ফ্রেন্ডলি সিরিজ খেললাম সেটি দিয়ে, এবং সেখানে দর্শকদের মাঠে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছিল। তখন তো আমরা যেমনটি দেখেছি আসন ব্যবস্থা মেনটেন করে তারা এইভাবে বসেনি। না, এটি এটি সম্ভব হয়নি, কারণ হচ্ছে যখন মানুষের ঢল নামলো স্টেডিয়ামে, আমরা প্রথমে শুনলাম 8,000 টিকিট দেওয়া হবে, 8,000-এর বেশি দর্শক মাঠে প্রবেশ করতে পারবে না, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে মোর দ্যান 10,000 পিপল তারা মাঠে আসলে ছিল, 10-12 হাজার মানুষ আসলে মাঠে ছিল, এবং 10-12 হাজার মানুষ বা ক্রাউড কন্ট্রোল করার মতো আসলে জনবল বাফুফের নেই। বা আসলে বাফুফের পক্ষ থেকে যতটুকু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে, তারা গেটে মাস্ক রেখেছিল সবার জন্য, যাতে মাস্ক পরে সবাই ভেতরে ঢোকে, এবং মাঠে ঢোকার পর আসলে কে মাস্ক পরছে কে মাস্ক পরছে না, বা আসলে তারা খুব পাশাপাশি বসছে কিনা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন তারা করছে কিনা, এটি নিশ্চিত করা আসলে বাফুফের পক্ষে আর আসলে সম্ভব হয়নি। তো সেই কারণেই কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিছুটা উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে সামনে যেহেতু আরো ইন্টারন্যাশনাল খেলা হবে,
উইন্ডিজ বাংলাদেশ সফরে আসবে ক্রিকেট খেলতে, এরপরে আমরা শ্রীলঙ্কা বা ভুটানের সাথেও ফিফা ফ্রেন্ডলি সিরিজ খেলবো, বা হয়তো আমরা একটা ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট খেলবো। সেখানে যেন আরো সুন্দরভাবে, আরো সুন্দর ব্যবস্থাপনায় এই সামাজিক দূরত্ব নিশ্চিত করা যায়, সেই ব্যাপারে উদ্যোগ নিতে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে বলেছে। ফাহিম রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন জানতে চাই খালেদ মাসুদ পাইলট আপনার কাছে, কিছুদিন আগে যে ক্রিকেটের প্রেসিডেন্ট লিগ হলো সেটা সময় তো আবার জৈব সুরক্ষা বলের কারণে দর্শকহীন স্টেডিয়ামে খেলা হয়েছে, কিন্তু আজ থেকে বঙ্গবন্ধু ক্রিকেট লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে কি ফুটবলের মতো কিছু হলে দর্শকের ব্যবস্থা রাখা উচিত সেই বিষয়ে আমরা জানবো। নিয়ে আসছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি করোনা সংলাপে। বিরতির আগে যেমনটি বলছিলাম, খালেদ মাসুদ পাইলট, আমি আপনার কাছে জানতে চাই, ফাহিম রহমান যেমনটি বলছিল যে দর্শকরা কড়াকড়ি মানতে চায় না, তারা এখনো স্বাস্থ্যবিধি সেভাবে মানতে চায় না, তো আমরা কি আজকেও একটা দর্শকহীন খেলা দেখবো মাঠে? দেখেন, আসলে তো আমার কাছে মনে হয় যে বিসিবি জিনিসটা কিন্তু খুব কঠিন ভাবে আমি বলবো যে হ্যান্ডেল করার চেষ্টা করছে। যে ঠিক ইন্টারন্যাশনাল যেভাবে হচ্ছে, আইপিএল এ যেভাবে হলো বা ইন্টারন্যাশনাল যে ম্যাচ গুলো ঠিক ওইভাবে চিন্তা করছে, গ্যালারি শূন্য খেলা হবে, তো টিভির মাধ্যমে খেলা দেখবে। আমার কাছে মনে হয় এটা খুবই ভালো, বিকজ আমরা যতই আমরা বলি না কেন যে আমাদেরকে মেনটেন করতে হবে, একটা সিট গ্যাপ দিয়ে একটা সিটে বসতে হবে, আমরা কিন্তু বলার সময় তো ইউরোপিয়ান স্টাইলে বলছি, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি যদি ঢাকা শহরের গুলিস্তানে যদি যান বা বিভিন্ন শহরের মানে যদি যান, কোথাও কিন্তু মানুষ কিন্তু এরকম সচেতন না যেটা ইউরোপের মানুষ সচেতন। ইউরোপের মানুষ হয়তো দেখা যায় যে তারা খুব কাছাকাছি, যেটা সোশ্যাল ডিস্টেন্স যেটা বলছে, যে অনেক দূরত্ব বজায় রাখে। তো আপনি গ্যালারি ওপেন করা মানে আলটিমেটলি কিন্তু গ্যালারির মধ্যে এক জায়গাতেই এসে মানুষ জমা হবে, যতই আপনি ফাঁকা করেন না কেন। আপনি যদি বলেন যে 1000 মানুষের বেশি অ্যালাউ করবো না, ওই ঘুরে ফিরে দেখবেন সবাই সাপোর্ট করার জন্য কোনো একটা টিমকে, ধরেন এখানে যারা খেলছে, চিটাগাং খেলছে, ঢাকা খেলছে বা রাজশাহী খেলছে, ওই টিমকে সাপোর্ট করার জন্য আলটিমেটলি সবাই ঘুরে ফিরে এক জায়গায় হবে। তো আমার মনে হয় যে এটা যতক্ষণ পর্যন্ত মানুষ সচেতন না হবে, আমরা যতই বলি না কেন যে আমাদেরকে এই মানে মেনটেন করতে হবে, এই সিটে বসা যাবে না, এটা লিমিটেড কোনো জায়গায় আপনি করতে পারেন। লিমিটেড হচ্ছে আমি বলবো যে ফ্লাইটে করতে পারেন বা বাসে করতে পারেন, যে হ্যাঁ একটা সিট পর পর আপনার মানুষ বসবে, বিকজ ওখানে তো মানুষ লিমিটেড। কিন্তু এখানে যখন হাজার হাজার মানুষ থাকবে তখন কিন্তু আপনি এটা কন্ট্রোল করা খুব কঠিন। এবং আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ সচেতন হতে হবে। মানুষ সচেতন না হলে খুব ডিফিকাল্ট। এটা আপনার এত 1000, 2000, 5000 মানুষের যখন সমাগম হবে, তো সেই জায়গাতে কিন্তু মেনটেন করা খুব কঠিন। জি পাইলট ভাই, আমি আরেকটি বিষয় সংযুক্ত করতে চাই, যে আমরা যদি ক্যাপাসিটির অর্ধেক সেল করি তাহলে কি এটা পসিবল? আমার মনে হয় না পসিবল। আপনাকে আমার যেটা আসলে মানে এক্সপিরিয়েন্স বলে, কিন্তু সাপোর্ট করার জন্য কিন্তু আমরা সবাই আলটিমেটলি এক জায়গায় হয়। আপনি যদি ফ্যানরা কিন্তু সব জায়গায় এক সময় হয়, ফ্ল্যাগ নিয়ে আসবে, বিভিন্ন রকম প্ল্যাকার্ড নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা ওই জায়গাটা খুব টাইট। আমার কাছে মনে হয় এই মুহূর্তে আমরা ভবিষ্যৎ করোনা সম্পর্কে কিন্তু কিছু জানি না। সেকেন্ড ওয়েভের কথা যেটা বললেন ফাহিম ভাই, এই যে সবাই সরকার থেকে বলা হচ্ছে সামনে শীতের সময়টা কিন্তু খারাপ সময় আসতে পারে, তো সেই চিন্তা ভাবনা করে আমার কাছে মনে হয় এই মুহূর্তে দর্শক গ্যালারিতে না নিয়ে বরঞ্চ টিভিতে টেলিকাস্টটা দেখুক। আমার কাছে মনে হয় যে সবচেয়ে এটাই মানে ভালো হবে, বিকজ আপনি যখন এটাকে আরো বেশি, ভাইরাসটা আরো বেশি ছড়ানো উচিত না। আমার কাছে মনে হয় যে এক জায়গায় মানুষ খেলা দেখবে, এখান থেকে অনেক খেলোয়াড়দের টিকিট গুলো হয়তো দেখা গেলো যে তারা হয়তো দর্শকরা নেবে, তাদের আত্মীয় স্বজনরা নেবে, তারা যখন খেলোয়াড়দের সাথে আবার এসে মিশবে, আলটিমেটলি দিন শেষে ওই সোসাইটির মধ্যে আমি বলে চলে আসবো। আমি চাই না গোটা বাংলাদেশের মধ্যে ছড়াই পড়ুক, বাট যেহেতু অপশন আছে, খেলা দেখার তো অপশন আছে টিভিতে, আপনি ম্যাচটা হচ্ছে লাইভ টেলিকাস্ট। আমার মনে হয় যে দেখেন, আমরা আইপিএল খেলা কিন্তু মানে দুবাই বসে থেকে দেখে নেই, ঘরে বসে থেকে আইপিএল দেখতে পাচ্ছি, ইংল্যান্ডের খেলা বসে ঘরে বসে দেখতে পাচ্ছি। যেহেতু এই মুহূর্তে সময়টা ভালো না, এই সময় আমার কাছে মনে হয় যে লাইভ টেলিকাস্টে দেখা ভালো। খালেদ মাসুদ পাইলট, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন জানতে চাই সাইফুল বারী টিটু আপনার কাছে, করোনাকালীনে তো আমরা অনেক অভিযোগ তুলি যে বাফুফের বিপক্ষে, কিন্তু যদি বিশ্বের অন্যান্য ফুটবলকে দেখি সেখানে এইসব দুর্যোগকালীন দায়িত্ব নেয় ক্লাবগুলো, তো এবং ফেডারেশন সেটার দেখভাল করে, তো বাংলাদেশের ক্লাবগুলো কি সেই ব্যাপারে দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছে কি? আপনার কি মতামত এই বিষয়ে? না, অ্যাকচুয়ালি খেলাই তো শুরু হয়নি এখনো, খেলা শুরু হবে এবং ক্লাবগুলির দায়িত্বশীল থাকাটা তো খুবই জরুরি। জিনিসটা হচ্ছে পুরো দেশই তো দায়িত্বশীল থাকতে হবে এই ধরনের একটা দুর্যোগে, কারণ আমাদের জীবনে তো এরকম ডিফিকাল্ট টাইমস আমরা কখনোই চিন্তাও করিনি। আমরা হয়তো সায়েন্স ফিকশন আগে দেখতাম যে অমুক সময়ে এই ধরনের অবস্থা হবে, বাট এখন আমরা এটা ফেস করছি। তো এই সময় আসলে যে জিনিসটা মানে খুব জরুরি সেটা হচ্ছে যে আমাদের মনে অনেক কিছুই চাবে। জিনিসটা হচ্ছে যে আমাদের
মন কিন্তু আমাদেরকে কন্ট্রোল করে ম্যাক্সিমাম টাইম, বাট ইফ উই ক্যান কন্ট্রোল আওয়ার মাইন্ডস, এইসব ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আসে। কারণ হচ্ছে এখানে তো খুব স্বাস্থ্যবিধি মানাটা খুব জরুরি। এখানে আমার দর্শকদের, যেমন আমাদের ফুটবলারদের ফুটবল খেলাটা একটা প্যাশন, পরে এটা হয়তো প্রফেশন, বাট দর্শকদের কিন্তু খেলা দেখাটা একটা প্যাশন। এটা তারা এতদিন এটার থেকে দূরে ছিল, এবং যেহেতু মানে রেগুলার মাঠে যাওয়ার মধ্যে তার কিন্তু অনেকগুলি কার্যক্রম আছে। মাঠে যাওয়ার ক্ষেত্রে তার ওখানে গিয়ে কোথাও আড্ডা মারা, চা খাওয়া, গ্যালারির ভিতরে ঢুকে কিছু খাওয়া, অনেক কিছু উপসর্গগুলি কিন্তু জড়িত একটা দর্শকের খেলা দেখার পিছনে। এই জন্য সে এটা চাবেই। বাট একটা হচ্ছে যে এখানে সম্মিলিত যে প্রচেষ্টাটা থাকতে হবে, সেটা হচ্ছে যে মানে বিএফএফ ক্লাব এদের মধ্যে, যেমন ক্লাবের দায়িত্বের মধ্যে পড়বে যে সবসময় স্বাস্থ্যবিধি মেনে প্লেয়ারদের কোভিড টেস্টটা করা, স্পেশালি ম্যাচের আগে। কারণ ম্যাচে যখন যাবে প্লেয়াররা, কিন্তু যখন মাঠে খেলে তখন তো আর মাস্ক ইউজ করছে না, তো তখন এটা মানে ফিজিক্যাল টাচ খেলা অবশ্যই এটাতে তখন, এবং রেসপিরেটরি সিস্টেমটা প্লেয়ারদের যখন খেলে তখন তো অনেক ব্রিদিং হতেই থাকে, নিঃশ্বাস ছাড়ছে নিচ্ছে, তো তখন ওই ক্লোজলি এটা ড্রপলেটস এর কথা যেটা আসে ওটা হবেই। তো ওই জিনিসটার জন্য সবসময় টেস্ট করে আপ টু ডেট রাখা ক্লাবগুলোকে, এটা একটা দায়িত্ব থাকবে। প্লাস যে দর্শকের ব্যাপারটা, আমি বলবো যে দর্শক থাকলে হ্যাঁ প্লেয়াররা মোটিভেটেড ফিল করে, কারণ আপনাকে অনেকগুলি চোখ ফলো করছে, তখনই আপনি কিন্তু আপনার সেরাটা দেখাতে চান, এটা স্বাভাবিক। এবং আমি ক্রিকেট খেলা দেখছিলাম এর মধ্যে, ইংল্যান্ডের বোধহয় অস্ট্রেলিয়া না কার সাথে, বা সাউথ আফ্রিকার যেটা হচ্ছিল, এত ভালো ভালো স্ট্রোক খেলছে, কোনো তালি নাই, মানে যেটা ইংল্যান্ডে সবসময় একটা বাউন্ডারি হওয়ার পর যে করতালি শোনা যেত, ওটা নেই। তো ইট ওয়াজ মানে ডিফারেন্ট। আমি মনে করি যে আসলে যে এখানে গাফিলতি গাফিলতি কার কি, আমাদের দেশের প্রবলেমটাই হচ্ছে যে কি ভুল হচ্ছে এবং হু ইজ টু ব্লেম ফর দ্যাট, এই মেন্টালিটি আমাদের বেশি। ওটা না করে আসলে আমাদের সবাইকে একসাথে মিলে এখান থেকে, কারণ দুর্যোগটা আসলে সবার জন্যই সমান, এটার থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো এটার জন্য সবার সহযোগিতার মাধ্যমে করতে হবে। অফকোর্স যে স্বাস্থ্যবিধিটা সবার আগে, কারণ আপনার হেলথ এমন একটা জিনিস। সাইফুল বারী টিটু, আমি আরেকটি বিষয় সংযুক্ত করতে চাই, যেহেতু পরিত্রাণের কথা বলছিলেন। করোনায় ক্ষতির কারণে প্রতিটি দেশের অ্যাসোসিয়েশন ফিফার কাছে $10 লাখ তহবিল চাইতে পারে, আর মেয়েদের ফুটবলের জন্য চাইতে পারে $5 লাখ। তবে কনফেডারেশনগুলো $20 লাখ চাইতে পারে, সর্বোচ্চ $50 লাখ পর্যন্ত ফিফার কাছে ধার চাইতে পারে অ্যাসোসিয়েশনগুলো। তো বাংলাদেশ তো কনফেডারেশনের আওতায়, তো বাংলাদেশের কি এটার ব্যাপারে সর্বোচ্চ দাবিটাই করা উচিত? না, অবশ্যই এটা তো আসলে দাবি করতেও হয় না, এটা কনফেডারেশন, আমাদের হচ্ছে এএফসি, এশিয়ান ফুটবল কনফেডারেশন, তারা তো যেটা পাবে এটা আমাদের দিয়ে দিবে। এবং এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা নিয়ে এই এটা কিসে কাজে লাগাবো, ডেভেলপমেন্টটা কিসে কাজে লাগাবো, কিংবা আমাদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যেসব নতুন স্টেপ গুলি নিতে হবে ওগুলির পিছনে কিভাবে খরচ করবো এবং কাদের দিয়ে খরচ করাবো, কোন কায়দায় করলে। কারণ অনেক জিনিস আছে যে আমি শুধু শুধু আমাদের দেশে দেখা যায় যে আমাদের খরচ করাটা অনেক সময় আমরা নো হাউটা জানি না, যে ইকোনমিক ওয়েতে এফেক্টিভ রেজাল্ট আসবে ওইভাবে খরচ করাটাও জরুরি হবে। তো আমি মনে করি যে আসলে ছেলেদের ফুটবল মেয়েদের ফুটবলের দিকেই টাকা আসবে, এবং ওই টাকাটা অ্যাকচুয়ালি ফিফা তো 6টা কনফেডারেশন মিলে ফিফা, তো এরা বেঁচে থাকলেই তো ফিফা বাঁচবে, এবং আবার মেম্বার অ্যাসোসিয়েশন বাঁচলে কনফেডারেশন গুলি বাঁচবে। তো এখানে সবার সাথে সবার লিঙ্ক আপটা এবং সহযোগিতা যেটা থাকা উচিত আমার মনে থাকবে, এবং এটাতে আসলে কোনো দাবি করতে হয় না, এমনি চলে আসে। সাইফুল বারী টিটু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন ফাহিম রহমান, আমি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেকে তো নিজ উদ্যোগে বিভিন্ন ধরনের খেলার কোচিং করান, তো ফুটবল বা ক্রিকেট সহ অনেক খেলোয়াড় তৈরি করতেন। তো করোনার কারণে সেটা কি থমকে গিয়েছিল, অথচ এরাই এখন তৃণমূলে খেলোয়াড় তৈরি করেন। তো করোনার কারণে কি এইসব ক্ষতিগ্রস্ত সংগঠনকে কোনো ধরনের প্রণোদনা আনা হয়েছে? দেখুন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই করোনার সময় যারা আসলে তৃণমূলে কাজ করে। এবং আমি আপনাকে একটা ছোট্ট তথ্য দিই। ধরুন, জাতীয় দলের ক্রিকেটাররা সবচেয়ে বেশি আর্ন করে, তাদের পারিশ্রমিক সবচেয়ে বেশি, তারা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার কারণে তাদের আয় হয় অনেক টাকা। জাতীয় দলে যারা ক্রিকেট খেলে তাদের এবছর গড়ে প্রত্যেকের আয় কমেছে 7 লাখ টাকা।
7 লাখ টাকা করে তাদের আয় কমে গেছে এই বছরটাতে 2020-এ। তো এটা তো জাতীয় দলের ক্রিকেটারদের তথ্য আমি দিলাম, কিন্তু আপনি চিন্তা করে দেখুন, ক্রিকেট তো বাংলাদেশে শুধুমাত্র জাতীয় দলে যে 20, 22, 25, 30 জন খেলে, শুধুমাত্র তো তারা ক্রিকেটটা খেলছে না, সারা বাংলাদেশে ক্রিকেট খেলে এই সংখ্যাটা কিন্তু হাজার হাজার, কয়েক হাজার। এবং আপনি নিশ্চয়ই জানবেন যে ধরুন কোচিং করানো হয় ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে, ক্রিকেটার তৈরি করার জন্য কোচিং করানো হয়, সেখানে তৃণমূলের কোচরা রয়েছেন, সেখানে বিভিন্ন জেলা ভিত্তিক যে লিগ হয় সেখানে খেলে ক্রিকেটাররা উপার্জন করেন। জাতীয় লিগ এবছর হয়নি, জাতীয় লিগ না হওয়ার ফলে কিন্তু এই সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রিকেটাররা তাদের কিন্তু উপার্জন আসলে সেভাবে করে হয়নি। তারা খুবই 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 কঠিন সময় পার করছেন। তাদের উপার্জন অনেকেরই দেখা গেছে যে খুবই নিচের দিকে নেমে আসার কারণে তারা অন্য পেশাতেও গেছেন বা অন্য পেশা বেছে নিয়েছেন অল্প সময়ের জন্য, এরকম ঘটনাও ঘটেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে ক্রিকেটার যারা আছে, লিস্টেড ক্রিকেটার যারা রয়েছে, তাদেরকে একটা আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে এবং সেই আর্থিক প্রণোদনা বোর্ড আসলে দিয়েছে। এবং বাফুফের থেকে কি এরকম কিছু দেওয়া হয়েছে? আপনি কি এই বিষয়ে কিছু বলতে পারেন? না, ফুটবলারদের জন্য, ফুটবলারদের তো আসলে পেমেন্টটা আসে ক্লাবের থেকে। এখন ক্লাবগুলো পেমেন্ট কিভাবে করবে, যেহেতু লিগই আসলে হয়নি, তো ক্লাবগুলো প্লেয়ারদের সাথে এক ধরনের এগ্রিমেন্টে এসছে, দুটো সিজন মিলিয়ে তারা একটা পারিশ্রমিক ফুটবলারদেরকে দেবে, তাতে করে ফুটবলাররা তারা কিছু পেমেন্ট পাবে, কিন্তু সেই পেমেন্টটা আসলে খুব বেশি না বা আসলে নগণ্য। অর্থাৎ যেহেতু একটা লিগ হয়নি, একটা সিজন নাই হয়ে গেল ক্যালেন্ডার থেকে, এই কারণে দুটো সিজন মিলিয়ে একটা পেমেন্ট এখন ফুটবলাররা আসলে পাবে। কিন্তু সেটাও দেখা যাচ্ছে যে টপ লেভেলের ফুটবলাররা, কিন্তু ন্যাশন ওয়াইড যে ফুটবলাররা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের জন্য কিন্তু আসলে কোনো উদ্যোগ সেটা কিন্তু নেওয়া হয়নি। যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে দেখা গেছে যে যারা যারা আর্থিকভাবে অসচ্ছল প্লেয়ার রয়েছেন তাদেরকে একটা টাকা দেওয়া হয়েছে প্রণোদনা হিসেবে, কিন্তু সেই অ্যামাউন্টও খুবই আসলে সেই অ্যামাউন্টও খুবই নগণ্য। এখন আসলে আর সীমাবদ্ধতা আছে, চাইলেই অনেক কিছু করা যায় না। ব্যক্তি পর্যায় থেকে অনেকেই উদ্যোগ নিয়ে সহায়তা করার চেষ্টা করেছেন ফুটবলারদের বা ক্রিকেটারদের বা যারা স্পোর্টসম্যান রয়েছেন, অ্যাথলিট রয়েছেন, বিভিন্ন খেলায় রয়েছেন। এবং দেখুন, আমরা কথাবার্তা ঘুরে ফিরে বলছি ফুটবল এবং ক্রিকেট নিয়ে, কিন্তু বাংলাদেশে তো অন্যান্য খেলাগুলোরও চর্চা হয়। তাদের অবস্থাটা আপনি চিন্তা করুন যে তাদের আসলে কি অবস্থা। তারা কোন রকমের কোনো খেলাধুলা হয়নি, তাদের কোনো পৃষ্ঠপোষক নেই, তাদের কোনো স্পন্সর নেই, এবং তারা কিন্তু একরকমের খুবই 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 আর্থিকভাবে একটা অসচ্ছল অবস্থায় পড়ে গেছে। সামনে অলিম্পিক গেমসের ক্যাম্প হচ্ছে কিনা, তাদের প্রস্তুতি কেমন চলছে সেই বিষয়ে কিছু বলতেন যদি। অলিম্পিকে আসলে আমাদের পার্টিসিপেট করে হাতে গোনা মাত্র কয়েকজন অ্যাথলিট। সেই ক্ষেত্রে আমাদের একজন আর্চার রয়েছেন রোমান সানা, তিনি আসলে অলিম্পিকে পার্টিসিপেট করবেন এবং নিজের মতো তিনি প্রস্তুতি নিচ্ছেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ওয়াইল্ড কার্ডের ভিত্তিতে আমাদের আরো কয়েকজন অংশগ্রহণ করে থাকেন। সেই ক্ষেত্রে হয়তো আব্দুল্লাহ হেল বাকি শুটার, তিনি এবং আরো একজন শুটার, তাকেও চেষ্টা করা হবে যাতে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে তারা দুজন অলিম্পিকে পার্টিসিপেট করতে পারেন। তো দেখা যাবে যে একজন আর্চার হয়তোবা দুজন শুটার, এর সাথে হয়তোবা সুইমিং এর থেকে একজন ওয়াইল্ড কার্ডের মাধ্যমে আসবেন, গলফার সিদ্দিক হয়তো আসতে পারেন। 4 থেকে 5 জন আসলে অলিম্পিকে পার্টিসিপেট করবে এবং দেখা যাবে যে শুধুমাত্র রোমান সানা বা আব্দুল্লাহ হেল বাকি এই দুজনকে নিয়ে কিছুটা সম্ভাবনা থাকবে পদক প্রাপ্তির, বাট বাকিদের শুধুমাত্র সেটা শুধু আনুষ্ঠানিকতা, মানে নিয়ম রক্ষার কারণে হচ্ছে অংশ নেওয়া, ব্যাপারটা আসলে এরকম। তো তারা তাদের মতো প্রস্তুতি আসলে নিচ্ছেন, কিন্তু এখনো আমরা ওরকম ভাবে স্পোর্টিং নেশন হয়ে উঠতে পারিনি যে অলিম্পিককে আমরা টার্গেট করব বা অলিম্পিকে গিয়ে আমরা অনেকগুলো পদক জেতার চিন্তা ভাবনা করব। সেই পর্যায়ে আসলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এখনো পৌঁছায়। ফাহিম রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খালেদ মাসুদ পাইলট, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। করোনার কারণে ক্রিকেট গত মার্চের পর থেকে এখনো পর্যন্ত অসংখ্য সিরিজ টুর্নামেন্ট স্থগিত কিংবা বাতিল করতে বাধ্য হয়েছে আয়োজকরা, যার অন্তর্ভুক্ত রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরও, যে কারণে এখন নিয়ম বদলাতে বাধ্য হচ্ছে আইসিসি। প্রাথমিকভাবে বলা হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের সব দলের 6 সিরিজ শেষ পয়েন্টের ভিত্তিতে নির্ধারণ করা হবে 2 ফাইনালিস্ট দল।
কিন্তু করোনা ভাইরাসের কারণে সময়ের মধ্যে সব দলের 6 সিরিজ আয়োজন করা প্রায় অসম্ভব বলা চলে। তাই এখন পয়েন্টের বদলে পয়েন্টের হার শতাংশ হিসেব করে বাছাই করা হবে ফাইনালিস্ট 2 দলকে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে অংশগ্রহণকারী দলগুলো যে কয়েকটি সিরিজ খেলতে পারবে সেসব সিরিজে পাওয়া পয়েন্টের শতাংশের হিসেবে ঠিক করা হবে 2 ফাইনালিস্ট দল। আপনার মূল্যায়ন জানতে চাই এই ব্যাপারে। না, আসলে মূল্যায়নটা আসলে আমি বলবো কি, আমি একজন খেলোয়াড়, আমি খেলাটাকে খুব এনজয় করি। পয়েন্ট হয়তো আইসিসি ক্রাইটেরিয়া বিভিন্ন রকম এক্সপার্ট দিয়ে, তাদের বিশেষজ্ঞ দিয়ে তারা হয়তো চেষ্টা করেছিলেন যে কিভাবে টেস্ট সিরিজটাকে একদম ভালো জায়গায় নিয়ে আসা যায়। বাট কখনো কখনো আপনি দেখবেন যে র্যাঙ্কিং পয়েন্ট দিয়ে আপনি অনেক সময় অনেক কিছু পাবেন না। আপনি দেখবেন যে সাপোজ এক্সাম্পল, আমি ধরেন নাম্বার 1 ব্যাটসম্যান ওয়ার্ল্ডের, বা নাম্বার বেস্ট বোলার আপনি ধরলেন নাম্বার 1, এখন কোথায় বল করছে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি কোথায় কোন উইকেটে, আপনি একটা ফ্ল্যাট ট্র্যাকে ব্যাটিং করলো একটা ব্যাটসম্যান 1000 রান করলো সার্জার মতো জায়গায়, তো সেইখানে আপনি র্যাঙ্কিংটা করবেন কি করে? এটা আমার কাছে মনে হয় এই র্যাঙ্কিংটা বিশেষজ্ঞ দিয়ে করা উচিত। আসলে পয়েন্ট দিয়ে এভাবে কিন্তু জাজ করা খুব কঠিন। একটা প্লেয়ার সেঞ্চুরি মারলো, নিউজিল্যান্ডের সেঞ্চুরি মারা এক ধরনের, ইন্ডিয়ান স্পিন ট্র্যাকে সেঞ্চুরি মারা এক ধরনের, এবং ফ্ল্যাট ট্র্যাকে সেঞ্চুরি মারা এক ধরনের। তো এইটা আমার একটা সিলেকশন প্যানেল থাকা উচিত। বাট আইসিসি নো ডাউট করছে তাদের মতো করে। আমার কাছে মনে হয় যে আরো সামনের দিকে দেখবেন হয়তো আরো নতুন নতুন চিন্তা ভাবনা তারা নিয়ে আসবে। আরেকটা বলবো যে পয়েন্ট টেবিলের চেয়ে আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কতখানি ভালো খেলছি, সেটা ইম্পর্টেন্ট। আমরা টেস্ট এরিয়ায় কতখানি ইমপ্রুভ করলাম, কোন জায়গায় পৌঁছালাম। টেস্ট হয়তো খেলা হচ্ছে না, যেহেতু করোনার কারণে কোনো কারণে হয়তো এই সিরিজ গুলো হচ্ছে না, টেস্ট চ্যাম্পিয়নশিপ। বাট তার চেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা আমাদের ঘর বোঝাতে পারছি কিনা, আমরা আমাদের প্লেয়াররা ভালো পারফর্ম করছি কিনা, আমরা ওয়ার্ল্ড লেভেলে যে ডমিনেট করতে পারছি কিনা। আমরা ডোমেস্টিকে বাংলাদেশে খেলা হলে টেস্টে হয়তো মোটামুটি আমরা ম্যাচ সুন্দরভাবে ম্যাচ জিতেছি বেশ কিছু সিরিজ, কিন্তু অ্যাওয়েতে যে দেখা গেলো যে আমরা অনেক পিছিয়ে পড়ছি। এমনকি বাংলাদেশে আফগানিস্তানে একটা ম্যাচ খেলে গেছে, সেখানেও কিন্তু আমরা হেরেছি। তো সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে চিন্তা ভাবনা করার ব্যাপার। আমার কাছে মনে হয় যে আমরা কতখানি নিজেদেরকে ইমপ্রুভ করতে পারছি, নিজেরা ঠিক জায়গায় পৌঁছাতে পারছি কিনা। যে টার্গেট গুলো থাকা উচিত, যে শর্ট টাইম টার্গেট, লং টাইম টার্গেট, মিড টাইম টার্গেট, সেই টার্গেট গুলো আমরা পৌঁছাতে পারছি কিনা খুবই ইম্পর্টেন্ট। তো সেই দিক থেকে আমার মনে হয় টেস্ট ট্রেনারতে আমরা অনেকখানি পিছিয়ে আছি। কয়েকদিন আগে আমাদের 20 বছর একটা গেল পূর্তি। আমার মনে হয় যে আমরা টেস্ট ট্রেনার এখন অনেক পিছিয়ে আছি। হয়তো আমরা বেশি 4 ছক্কার দিকে মনোযোগী দিচ্ছি, কিন্তু টেস্ট ট্রেনার আমাদের আরো মনোযোগী হওয়া উচিত। খালেদ মাসুদ পাইলট, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেবার জন্য। করোনা সংলাপ আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন।